আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, তো দেখো অপটিক্যাল আইসোমার যে আমরা পড়ছি অ্যাকচুয়ালি সেটা কি। তো দেখো অপটিক্যাল আইসোমার হচ্ছে একটা কম্পাউন্ড, ঠিক আছে, যে যার মানে কি হচ্ছে সমস্ত গ্রুপ একই আছে কিন্তু তার থ্রি ডাইমেনশনালি যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আলাদা, এবং তার ফলে প্লেন পোলারাইজড লাইট বলে একটা লাইট হয়, সেটা বলছি কি পোলারাইজড লাইট। এই প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করে, ঠিক আছে। তো একজন দেখা গেল ডান দিকে রোটেট করছে, অপরজন দেখা যাচ্ছে একই গ্রুপস নিয়ে তৈরি কম্পাউন্ড, একই মলিকুলার ফর্মুলা, বাট সে কি করছে তা সত্ত্বেও তার 3D বা 3 ডাইমেনশন যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেই 3 ডাইমেনশন অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। এই 3 ডাইমেনশন অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য একজন ডান দিকে ঘোরাচ্ছে তো দেখা যাচ্ছে অপরজন একই পরিমাণ বাম দিকে ঘোরাচ্ছে। কথাটা বুঝতে পারছো তো? তো এই যে প্লেন পোলারাইজ লাইটকে কেউ রোটেট করতে পারছে, যারা রোটেট করতে পারে তাদেরকে আমরা বলি অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড, ঠিক আছে। এই অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডরাই অপটিক্যাল আইসোমার বা অপটিক্যাল আইসোমারিজম দেখাতে পারে। তো এই যে একে অপর আইসোমার হচ্ছে জিনিসটা কি, প্লেন পোলারাইজ লাইট বা কি, এটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, দেখো একটা লাইট কি হয়, সোর্স থেকে যখন বেরোয় তখন তার রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এইভাবে বেরোয়, ঠিক আছে, এইভাবে বেরোয়, ছড়াচ্ছে সমস্ত প্লেনে। দেখো এই প্লেনে, এই প্লেনে, এই প্লেনে, এই প্লেনে, এভরি প্লেনে ও আছে, ঠিক আছে, যেটা সাধারণ লাইট হয়। এই লাইটকে নিকেল প্রিজমের মধ্যে দিয়ে যদি পাঠানো হয়, ঠিক আছে, তাহলে এই লাইটের যে চারিদিকে বিস্তারিত হচ্ছে রশ্মিটা, সমস্ত প্লেনে যে রশ্মিটা থাকছে সেটা না থেকে একটা নির্দিষ্ট প্লেনে লাইটটা যাবে। অর্থাৎ এই আঙুল দেখো চারিদিকে ছড়িয়ে আছে, এবার যখনই নিকেল প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেখান থেকে অপোজিট সাইডের লাইটটা যখন বেরোচ্ছে তখন এই সবটা আঙুল দেখো বিভিন্ন তলে আছে, এবার সবটা আঙুল দেখো একটাই তলে আছে। তো এরকমভাবে এক একটা আঙুল যদি একটা রশ্মি ধরা হয় তাহলে দেখো একটা তলে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা তলে এইভাবে যাচ্ছে কিংবা এই তলে যাচ্ছে, যে কোনো একটা নির্দিষ্ট তলে সমস্ত রশ্মি একসাথে হয়ে যাচ্ছে। তো এই ধরনের লাইটকে আমরা বলি প্লেন পোলারাইজড লাইট। তো এই প্লেন পোলারাইজড লাইটটাকেই কোনো সাবস্টেন্স কম্পাউন্ডের যদি মধ্যে দিয়ে পাঠানো হয় তখন যদি দেখা যায় অপর পাশে যে লাইটের প্লেন পরিবর্তিত হয়েছে, মানে এইভাবে আছে, প্লেনটা এইভাবে যাচ্ছে, তো সাবস্টেন্সের মধ্যে দিয়ে গেল এবং বেরোনোর সময় দেখছে প্লেনটা এই প্লেনে হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, প্লেন চেঞ্জ করতে তার মানে কি লাইটকে নিশ্চয়ই ঘুরিয়েছে, রোটেট করেছে। তো এই যে রোটেট করতে পারলো প্লেন পোলারাইজ লাইটকে এর মধ্যে যে সাবস্টেন্সটা ছিল তার জন্য, ঠিক আছে।
এই সাবস্টেন্সটাকেই আমি বলবো অপটিক্যাল অ্যাক্টিভ। কথাটা বোঝা গেল? এটাকে আমরা কি বলবো? অপটিক্যাল অ্যাক্টিভ। ক্লিয়ার? এবার দেখো আমাদের কি বুঝতে হবে এবার যে অপটিক্যাল যে অ্যাক্টিভ পদার্থগুলো হয় সেটা অর্গানিকের ক্ষেত্রে কি করে বুঝবো। প্রথমে আমাদেরকে কিন্তু অপটিক্যাল আইসোমারিজম করার আগে প্রথমে জানতে হবে অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, কারা অপটিক্যাল অ্যাক্টিভ, কারা অপটিক্যালি নন অ্যাক্টিভ, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ যারা কারা, ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারা, অপটিক্যালি অ্যাক্টিভ কারা, এই জিনিসগুলো আমাদেরকে আগে দেখতে হবে, বুঝে উঠতে হবে, তারপরে আমরা অপটিক্যাল আইসোমারিজমে গিয়ে ব্যাপারটা শুধু জাস্ট একটু বলবো, জানবো, দ্যাটস ইট, হয়ে যাবে, একবারে হয়ে যাবে এই ব্যাপারটা। ঠিক আছে, তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। অর্গানিক কম্পাউন্ড আছে, তো অর্গানিক কম্পাউন্ডে কি হয়, কার্বন sp3 সংকরায়িত কার্বনের কথা বলছি আমি, ঠিক আছে। এখানে 3 ডাইমেনশন স্ট্রাকচার, ঠিক আছে। এই যে 3 ডাইমেনশন স্ট্রাকচার যখন হচ্ছে, অর্থাৎ এটা সামনের দিকে, এটা পিছনের দিকে, এটা বোর্ডের একদম, তো এই যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এই স্ট্রাকচারে 4টা কার্বনের বন্ড আছে। এই বন্ডে ধরো কোনোটাতে এ লেগে আছে, কোনোটাতে বি লেগে আছে, কোনোটাতে সি লেগে আছে, কোনোটাতে ডি লেগে আছে, সাপোজ এরকম যুক্ত আছে, ঠিক আছে। তো এ বি সি ডি গ্রুপস যুক্ত আছে। তো মনে রাখবে যদি এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এটা হয়, তাহলে এই কম্পাউন্ডটা অপটিক্যাল অ্যাক্টিভ হবে। আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট বলছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি আসল গল্প জানতে হয় তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কারা হয় তাহলে বুঝতে পারবেন। দেখো আমাদের ডান হাত আর আমাদের বাম হাত, এরা দুজন কি হচ্ছে একে অপরের কিন্তু মিরর ইমেজ, বুঝতে পারছো? এবার এই মিরর ইমেজ দুটোকে যদি আমি একে অপরের উপরে একদম এক্স্যাক্টলি খাপে খাপ বসাতে পারি, যেটাকে আমরা বলি সুপার ইম্পোজ করতে পারি, কি বলি, সুপার ইম্পোজ করতে পারি, তাহলে যদি যদি মিরর ইমেজ একে অপরের উপর বসাতে পারি ও সুপার ইম্পোজ করতে পারি, যেইভাবে হোক আমি ঘুরাতে পারি, অসুবিধা নাই, ঘুরিয়ে এরকম ভাবে করতে পারি, যেইভাবে করতে পারি। কারণ দেখো এটা বুড়ো আঙুল, এটা বুড়ো আঙুল, তর্জনী, এইভাবে প্রত্যেকটা আঙুল এখানে আছে সেম সেম আঙুল, এই সেম সেম আঙুলগুলোকে যদি সেম সেম বসাতে হয়, প্লাস এই তল আর এই তল বসবে, প্লাস এই তল আর এই তল বসবে, দুটো সেম তল, এই তল আর এই তল সেম তল, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিনিস একে অপরের উপর একদম খাপে খাপে বসে যাবে, ফিক্সড হয়ে যাবে। এই ধরনের ঘটনাকে আমরা বলি সুপার ইম্পোজ। এই সুপার ইম্পোজ যদি করতে পারি তাহলে সেটা কি হবে, অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ, সরি, যদি সুপার ইম্পোজ না করতে পারি তো অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর যদি সুপার ইম্পোজ হয়ে যায় তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো আমাদের হাত অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ যদি বলি আমরা, তো কি হবে, অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এই হাতে প্রত্যেকটা সিমিলার জিনিসকে একে অপরের উপর ইম্পোজ করতে, সুপার ইম্পোজ করতে পারবো না। কথাটা বুঝতে পারছো তো? যতই তুমি এইদিক ওদিক করে নাও, ঠিক আছে। তো এরকম ধরনের হচ্ছে ব্যাপার। এইবার ধরো তুমি ফুটবল নিয়েছো, একটা গোল আকার বস্তু নিয়েছো, এর যদি মিরর ইমেজ নাও তো এটাও গোলাকার হবে। এবার এটার মধ্যে যদি এটা সুপার ইম্পোজ করো তো আরামে বসে যাবে। তাহলে এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি
ইনঅ্যাক্টিভ। কথাটা বোঝা গেল? তাহলে এ কি হচ্ছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ হবার একদম একমাত্র শর্ত। তো এটাকে আবার আমরা অনেক রকমভাবে আমাদের আইডেন্টিফাই করার সুবিধার্থে আমরা অনেক রকমভাবে ব্যাখ্যা করি। ঠিক আছে, তো একটু ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করি। তো তার আগে আমাদের একটা টার্ম আসবে এবার, সেটা হচ্ছে, এবার তার আগে আমি বলে দিই, সরি, কারা মিরর ইমেজের সুপার ইম্পোজ হয়ে যাবে আর কারা সুপার ইম্পোজ হবে না। তো কয়েকটা টার্ম বলবো, সেই টার্মগুলো নিয়ে যখন দেখব যে এই জিনিসগুলো যদি থাকে কোনো কম্পাউন্ডে, তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, দ্যাট ইজ সুপার ইম্পোজ হয়ে যাবে তার মিরর ইমেজের সাথে। যদি সেটা না থাকে সেগুলো, তাহলে সেটা সুপার ইম্পোজ তার মিরর ইমেজের সাথে সুপার ইম্পোজ করবে না। কথাটা বোঝা গেল? তো মিরর ইমেজের সাথে যদি সুপার ইম্পোজ না করে, তাহলে কি দাঁড়ায়? অবভিয়াসলি অপটিক্যালি অ্যাক্টিভ। তো অপটিক্যাল অ্যাক্টিভ হয়ে যাবে। তো জিনিসগুলো কি এটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সেন্টার অফ সিমেট্রি। সিমেট্রি মানে সেম পাবো। সেন্টার, ধরো কোনো সাইক্লিক কম্পাউন্ড আছে এরকম ধরনের, উদাহরণ নিয়ে দেখাচ্ছি তোমাকে। কি জিনিসটা? বন্ড আছে, বন্ড আছে, বন্ড আছে, ইভেন বন্ড আছে। দেখো এখানে ওইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে ওইচ আছে, এখানে সি ডবল এইচ আছে, এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এখানে সি ডবল এইচ আছে। ঠিক আছে, ধরো এরকম একটা কম্পাউন্ড আছে। এবার যে কোনো একটা সাইড থেকে প্রথমে তুমি বরাবর সেন্টারের দিকে আসো। সেন্টার, সেন্টারে যত দূর তুমি আসলে, ঠিক এবারে এপারে যখন সেন্টারটা পার করে গেলে, এপারে যখন আসলে ঠিক ততটা দূর গিয়ে দেখছো সেম জিনিসই পাচ্ছ। ঠিক আছে, সেম জিনিসই পাচ্ছ। ঠিক একই রকম ভাবে দেখো, একই জিনিস পাচ্ছ। ঠিক আছে, তো যখনই তুমি এই জিনিসগুলো পাচ্ছ, তখন এই যে সেন্টারটা পাওয়া গেল, এই সেন্টারটাকে আমরা বলবো সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, সেন্টার অফ সিমেট্রি। তো এই যে সেন্টার অফ সিমেট্রি পেলাম, এ যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি এদের পাওয়া যায়, ঠিক আছে, তাহলে সেই কম্পাউন্ড অবভিয়াসলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, কোনো কম্পাউন্ডে যদি সেন্টার অফ সিমেট্রি থাকে, অর্থাৎ compounds that have center of symmetry is an optical বা is optically inactive, is optically inactive। কথা বুঝতে পারলে? the compound that have center of symmetry is optical, compounds যেহেতু লিখেছি সরি, are optically inactive। তাহলে এটা যদি না থাকে,
তাহলে আরও কয়েকটা টার্ম আছে সেটা জানবো, এটা না থাকলে হবে না, আরও অনেক কিছু থাকতে পারে। তো ফার্স্ট অফ অল এটা আমরা জানলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে? সিমেট্রির প্লেন অফ সিমেট্রিটা কি, ধরো একটা যৌগ নিলাম, এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, হ্যাঁ? তো দেখো কার্বন, এটাও কাইরাল কার্বন। ও, কাইরাল কার্বন কি আমি একটু পরে আসছি। তো দেখো যখন একে মাঝখান থেকে কেটে দেওয়া হচ্ছে যৌগটাকে, তো ভালো করে দেখো মাঝখানে যখন একটা প্লেন আঁকা আছে, তাই দেখো প্লেনের উপরে আর প্লেনের নিচে একে অপরের মিরর ইমেজ মনে হচ্ছে না? মনে হচ্ছে সামনে একটা মিরর মিরর দেখা হয়েছে। দেখো এইচ 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 সি ডবল এইচ দূরে চলে গেছে। তো এই পোর্শন আর এই পোর্শন একে অপরের মিরর ইমেজ মনে হচ্ছে, মিরর ইমেজ। যদি এরকম হয়, একে অপরের মিরর ইমেজ হয়, তল কাটলাম, একটা প্লেন টানলাম, এবং প্লেনের উপরে নিচে দুই দিকেই দুই সাইডে যে কম্পাউন্ডগুলো বিভক্ত হলো, যে অংশগুলো বিভক্ত হলো কম্পাউন্ডের, সেই অংশগুলো যদি একে অপরের মিরর ইমেজ দেখতে পাই আমরা, তাহলে এই যে প্লেনটা টেনেছি যার উপরে নিচে এখন সেম সেম জিনিস থাকে, মিরর ইমেজ মনে হচ্ছে, সেই প্লেনটাকে আমরা বলি প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে? অর্থাৎ এটাও যদি কোনো যৌগের মধ্যে থাকে, তাহলে সেও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কথাটা বোঝা গেল? ঠিক আছে? এরকম না যে মাঝখান থেকে কাটবে, দেখবে যে দুদিকে সেম যদি চলে আসে, ঠিক আছে, একদম হুবহু মনে হবে যে মাঝখানে একটা আয়না রাখা আছে, ওই আয়নারই ছায়া দেখতে পাচ্ছি, এটা মিরর ইমেজ দেখতে পাচ্ছি, এরকম যদি মনে হয়, তাহলে অবশ্যই সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর যে প্লেনটাতে এরকম যে প্লেনটা টানার জন্য দুই ভাগে এরকম ভাগ পেয়েছি মিরর ইমেজে, সেই প্লেনটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসগুলো? দ্যাটস ফাইন। একটা রোটেটিং অ্যাক্সিস থাকবে, যে অ্যাক্সিসের উপরে ভর করে যখন ঘুরবে, তখন কি হবে, যদি ঘোরার ফলেও সেম জিনিস আসছে, তাহলে তাকে আমরা বলবো অ্যাক্সিস অফ সিমেট্রি। ফর অ্যান এক্সাম্পল, ধরো ক্লোরোফর্ম, এটা, ঠিক আছে? এবার এটাকেই আমি একটা অ্যাক্সিস ধরে নিলাম, এবং এই হাইড্রোজেনটাকে ধরে ঘুরাচ্ছি, হাইড্রোজেনটাকে ধরে আমরা কি করছি, ঘুরাচ্ছি, ঠিক আছে? তো দেখো যদি এটা ঘুরাই, তো এটা এখানে আসছে, এটা আবার এখানে আসছে, আর এইটা এখানে আসছে।
তো দেখো যদি এটা 1 নম্বর ক্লোরিন দিই, এটা যদি 2 নম্বর দিই, 3 নম্বর দিই, তাহলে রোটেশনের জন্য 3 নম্বর ক্লোরিন এখানে আসছে, 1 নম্বর ক্লোরিন রোটেশনের জন্য এখানে আসছে, আর 2 নম্বর ক্লোরিন রোটেশনের জন্য এখানে আছে। তো আলটিমেটলি কোনো চেঞ্জ পাচ্ছি কি? সমস্ত জায়গায় সেম জিনিসই চলে যাচ্ছে আবার ব্যাক করে। অর্থাৎ একে ঘুরিয়েছি, তো ঘোরানোর পর দেখতে পাচ্ছি উপরে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনই আছে অ্যাক্সিসের উপরে। এখানে ক্লোরিন, এই 3 নম্বর ক্লোরিনটা গেছে, ঠিক আছে। এখানে ক্লোরিন 1 নম্বর ক্লোরিনটা এসছে, এখানে ক্লোরিন 2 নম্বর ক্লোরিনটা এসছে। আলটিমেটলি ক্লোরিন 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 এখানে নাম্বার দিয়েছে 1 2 3, এটা তো ডিফারেন্ট নয়, ক্লোরিন ক্লোরিনই হয়, তাই না? সিএল সিএল বন্ড প্রত্যেকটাই, কথা বুঝতে পারছো তো? তো কি হচ্ছে, ক্লোরিন এখানে যা প্রত্যেকটা ক্লোরিন আছে, এখানেও প্রত্যেকটা জায়গায় সেম জায়গায় ক্লোরিনই পাচ্ছি ঘুরানোর ফলেও। তো এই যে অ্যাক্সিসটা যেটা ঘোরানোর ফলে সেম জিনিসই পাচ্ছি, তাহলে এই ধরনের অ্যাক্সিসকে বলা হয় অ্যাক্সিস অফ সিমেট্রি। রোটেট করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? সমস্ত দিকে যদি অ্যাক্সিস নাও, এটাই যদি অ্যাক্সিস নাও, তাহলে কিন্তু পাবে না, এটা কিন্তু এটা হবে না। কেন? এটাকে যদি ঘোরাও তাহলে ক্লোরিনটা এখানে চলে আসবে, হাইড্রোজেনটা নিচে চলে আসবে, দ্যাটস ওয়াই এটা কিন্তু সেম তখন হবে না। কথা বুঝতে পারছো? হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই ক্লোরিনটা এখানে যাবে, এই ক্লোরিনটা, তো এই দুটো পার্থক্যের জন্যই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে পারবো না। তাই এই হাইড্রোজেন বরাবর যদি অ্যাক্সিস নিই, তাহলে আমি অ্যাক্সিস অফ সিমেট্রি পাচ্ছি। কথা বুঝতে পারছো? তো সব দিকেই দেখবো, যদি একটাও কোনো সাইডে একটাও যদি অ্যাক্সিস পেয়ে যায় যেটা অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে কম্পাউন্ডটা অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কথাটা বোঝা গেল? নাইস। এবার আমরা এরকম জানবো আর একটা টার্ম সম্পর্কে, সেটা হচ্ছে কাইরাল কার্বন। খুব সিম্পল ভাবে বুঝবেন, কার্বন এর হাইব্রিডাইজেশন sp3 হবে, ঠিক আছে। দ্যাট ইজ কার্বনের 4টা সিঙ্গেল বন্ড দেখতে পাবো আমরা, ক্লিয়ার? কার্বনের 4টা সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, sp3 সংকরিত কার্বন। কথা বুঝতে পারছো? নট অনলি দ্যাট, এই যে 4টা কার্বন থাকবে কার্বনের, ঠিক আছে, এই 4টা কার্বনে 4টি আলাদা গ্রুপ বা অ্যাটম যুক্ত থাকতে হবে। অর্থাৎ এই যে ABCD যুক্ত হয়েছে, তো এই ABCD একে অপরের সাথে সমান বা সিমিলার নয়, ঠিক আছে, এই 4জনকেই আলাদা হতে হবে। কথা বোঝা গেল? তাহলে এই যে 4জন গ্রুপ যুক্ত আছে, sp3 সংকরণ হচ্ছে কার্বন, এবং ওর 4টা যে বন্ড থাকবে সিঙ্গেল, এই 4টা বন্ডে 4জন যুক্ত হবে। এই 4জন যারা যুক্ত হবে তারা যাতে কোনোভাবে একে অপরের সাথে সিমিলার না থাকে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? হয় সেম গ্রুপ হবে না বা সেম অ্যাটম হবে না, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের, Na2 NH3 NO CH3। দেখো এটা CH3 গ্রুপ, এটা NO2 গ্রুপ, এটা NH3 গ্রুপ, এটা NO গ্রুপ। তার ফলে কি হচ্ছে, এই প্রত্যেকটা গ্রুপই আলাদা। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, তুমি বলে স্যার প্রাথমিক
অ্যাটমটা তো নাইট্রোজেন আছে, সেম আছে, কিন্তু এটা একটা গ্রুপ, শুধু নাইট্রোজেন নয়, তো প্রত্যেকটা গ্রুপ হিসাবে এদেরকে দেখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই দেখো গ্রুপগুলো যেহেতু প্রত্যেকে আলাদা, তো গ্রুপ হিসাবে যদি দেখো তো প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা গ্রুপ। তো এই ক্ষেত্রে এটা কিন্তু কাইরাল কার্বন। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ক্লোরিন OH, COOH, C সাপোজ H, এরকম আছে, যাই থাক না কেন, চারটা আলাদা থাকতে হবে। এটা অ্যাটম, এটা অ্যাটম ডিফারেন্ট, এটা গ্রুপ, এটা গ্রুপ, তো প্রত্যেকটা গ্রুপ আর অ্যাটমই আলাদা। ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাইরাল কার্বন। কথাটা বোঝা গেল? দ্যাটস নাইস। কথাটা বুঝতে পারছো তো? আচ্ছা, এটা কি হলো তাহলে তোমার কাইরাল কার্বন, তাই না? এবার কিছু কিছু কম্পাউন্ডের কথা বলি যারা কাইরাল, দেখো কাইরাল কার্বন জেনে নিলাম, এবার কিছুটা একটু একটু ভালো করে ডিটেলস জেনে নিই কারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে আর কারা হবে না। ঠিক আছে, তো দেখো কাইরাল কার্বন যদি কোনো কম্পাউন্ডে একটা মাত্র ওয়ান কাইরাল কার্বন যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই কম্পাউন্ডটা মাস্ট বি অপটিক্যাল অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ হয়, মাস্ট বি, হবেই যদি একটা কাইরাল কার্বন থাকে। ঠিক আছে, ইন কেস মোর দেন ওয়ান যদি থাকে, মোর দেন ওয়ান কাইরাল কার্বন, তাহলে মে বি অপটিক্যাল অ্যাক্টিভ অর নট, হতেও পারে আবার নাও হতে পারে। ক্লিয়ার? তাহলে একটা কাইরাল কার্বন যদি থাকে তাহলে মাস্ট বি অপটিক্যাল অ্যাক্টিভ, মোর দেন ওয়ান কাইরাল কার্বন থাকলে পারে হতেও পারে নাও হতে পারে। তো এটা তো বুঝে নিয়েছো একটা কাইরাল কার্বন থাকলে হবে, তো এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এইটা দেখি যে মোর দেন ওয়ান কাইরাল কার্বন যদি থাকে তাহলে কখন অপটিক্যাল অ্যাক্টিভ হবে আর কখন হবে না। দেখো কখন হবে আর কখন হবে না। তখন ধরো তোমার কাছে এরকম ধরনের কার্বন কম্পাউন্ড আছে, মানে এটাকে আমি এইভাবে না লিখে সিম্পল ওয়েতে লিখি, ধরো এটা এর আগে এই উদাহরণটা নিয়েছিলাম মনে করো এটা। তো দেখো এর মাঝখানে যখন তল কাটা হয়, প্লেন কাটা হয়, সেখানে প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু এখানে দেখো ভালো করে, এখানে যে কার্বনটা আছে তার চারটা বন্ড আছে, চারটা বন্ডে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ,
চারটা গ্রুপই কিন্তু আলাদা হচ্ছে। আবার বলছি, ঠিক আছে, বুঝে নাও ব্যাপারটা। দেখো এই কার্বনটার সাপেক্ষে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই কার্বনটার সাপেক্ষে কথা বলছি, ঠিক আছে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এই টোটালটা একটা গ্রুপ। তাহলে দেখো এখানে প্রত্যেকটা গ্রুপ, এই কার্বনটা হয়ে দেখো চারটা গ্রুপ লেগে আছে চারদিকে, সেই চারটা গ্রুপই কিন্তু আলাদা। তাহলে এটা কিন্তু আমাদের কাইরাল কার্বন। কথা বোঝা গেল? এইবার এই কার্বনটার সাপেক্ষে আমরা দেখছি, দেখো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এই গোটাটা আর একটা গ্রুপ। তাই দেখো প্রত্যেকটা গ্রুপ কি হচ্ছে, আলাদা হচ্ছে। তাহলে কিন্তু এই কার্বনটাও কাইরাল কার্বন। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? কিন্তু তা সত্ত্বেও এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। কেন? তো ভালো করে আমি এইটা আবার ড্র করছি, এখানে দেখে নাও। যখনই প্লেন টানছো মাঝখানে দেখো একটা উপর নিচে সেম সেম গ্রুপ থেকে আছে, তাই না? এই যে প্লেন অফ সিমেট্রি আছে, ক্লিয়ার? তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। আর এই ধরনের যৌগ যার মাঝ বরাবর কাটলে, প্লেন দিলে, প্লেন আঁকলে পরে উপর নিচ সেম সেম জিনিস পাওয়া যায়। তাহলে এই ধরনের যৌগকে আমরা মেসো, এই ধরনের কম্পাউন্ডকে আমরা মেসো কম্পাউন্ড বলে থাকি, মেসো কম্পাউন্ড বলে থাকি। তাহলে মেসো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অবশ্যই মেসো কম্পাউন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? কারণ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি বর্তমান আছে। অর্থাৎ এটা থাকার মানে হচ্ছে, প্লেন অফ সিমেট্রি থাকার মানে হচ্ছে, বা যে কোনো ওই যেগুলো যেগুলো আমরা আলোচনা করেছিলাম, প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, বা বলতে পারো অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটাই থাকুক না কেন, এটার মধ্যে কোনো একটা থাকলেও তাহলে কি হবে, ওরা নিজেদের মিরর ইমেজের সাথে সুপার ইম্পোজ হয়ে যায়। কথা বুঝতে পারছো তো? তার ফলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখা যায়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মেসো কম্পাউন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরই একটা যৌগ সেম সেম গ্রুপ নিয়ে তৈরি, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিরকম দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যারা একাধিক কাইরাল কার্বন থাকবে এবং তাদের মধ্যে কোনো সিমেট্রিক প্লেন বা সিমেট্রিক্যাল অ্যাক্সিস বা সিমেট্রিক তোমার কি সেন্টার সেন্টার থাকবে না, তাদের ক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু একমাত্র অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো দেখো এটা আমরা আজকের পুরো টার্মটাই চলছে অপটিক্যালি অ্যাক্টিভিটি দিয়ে, হ্যাঁ, কোনটা অপটিক্যাল অ্যাক্টিভ হবে কোনটা হবে না, কিন্তু পুরো থিওরি জিনিসটা পড়ছি পুরোটাই অপটিক্যাল আইসোমারিজম এর মধ্যেই ইনক্লুডেড আছে, ঠিক আছে। দেখো এবার দেখো, দেখো সেম সেম গ্রুপই লেগে আছে, ওইচ ওইচ, এর দুটো ওইচ আছে, এর দুটো ওইচ আছে, এর দুটো সি ডবল এইচ আছে, এর দুটো সি ডবল এইচ আছে, এর দুটো হাইড্রোজেন আছে, এর দুটো হাইড্রোজেন আছে, বাট এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। কেন এটা অ্যাক্টিভ? কারণ এর যদি মাঝখানে দেখো এর কি আছে, প্লেন অফ সিমেট্রি,
কিন্তু এর মাঝখানে দেখো যদি টানা হয় তো সেম সেম জিনিস পাচ্ছি না, এটা পাচ্ছি বাট বাকিগুলো পাচ্ছি না, সম্পূর্ণটা মিলতে হবে। তো সম্পূর্ণটা কি ম্যাচ করছে না, অর্থাৎ মিরর ইমেজ মনে নয় এটা। সেই কারণে এখানে প্লেন অফ সিমেট্রি নাই বলে এটা, এটাতে আছে প্লেন অফ সিমেট্রি আছে, দ্যাট ইজ এটা মেসো কম্পাউন্ড, আর এটা নাই বলে এটা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যাল অ্যাক্টিভ। ক্লিয়ার? তিনটা কার্বন, কাইরাল কার্বন থাক, চারটা থাক, মাঝ বরাবর কাটবে দেখবি যদি সেম আসে। আমি দুটো নিয়ে দেখালাম, দ্যাট ডাজন্ট মিন শুধু দুটো নিয়েই হবে, তুমি তিনটে দিয়েও আঁকতে পারো। এরকম হতে পারে যে একটা বন্ড প্লেনের উপরেই চলে আসবে, তো যেটা প্লেনের উপর বন্ড আসবে সেই বন্ডটাকে তুমি দেখবে না, সেটাকে ইগনোর করবে। কারণ আমি বারে বারে বলছি প্লেনের উপরে আর প্লেনের নিচে, প্লেনের মধ্যে যেটা থাকবে যদি কোনো বন্ড থেকে যায়, যেমন বিজোড় সংখ্যক থাকলে এবারে সাধারণত বিজোড় সংখ্যক যদি কার্বন থাকে তাহলে মিডলে একটা কার্বন থাকে, সেই কার্বনটা কিন্তু প্লেনের মধ্যেই পড়ে যাবে। তো সেই কার্বনটা বাদ দিয়ে তার উপরে আর তার নিচেরটাকে দেখতে হবে সেম কি সেম নয়। কথা বোঝা গেল? চল, তাহলে তোমরা আজকে অপটিক্যাল আইসোমারিজমের যে টপিকের মধ্যে যেগুলো পড়ছো অ্যাক্টিভিটি, অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে, তার মধ্যে আমি মেসো কম্পাউন্ডসটা বুঝে নিলে। ঠিক আছে, আমি এখন দেখালাম যে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও মেসো কম্পাউন্ডের একটা উদাহরণ, ঠিক আছে, যার মধ্যে কাইরাল কার্বন আছে থাকা সত্ত্বেও, কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আবার তারই আর একটা রূপ দেখালাম যেটা অপটিক্যাল আবার অ্যাক্টিভ, যেখানে একাধিক কাইরাল কার্বন আছে। তাহলে এমন একটা উদাহরণ দেখাই আমি এবার যার মধ্যে কোনো কাইরাল কার্বন নেই কিন্তু তাও সে অপটিক্যালি অ্যাক্টিভ। তো সেরকম ধরনের আমি বলছি কি ধরনের, তিনটে কার্বন আছে এবং একে অপরের সাথে ডাবল বন্ড করে আছে। ঠিক আছে, তো আমি বলেছিলাম কাইরাল কার্বনে কি হচ্ছে, প্রথম হচ্ছে কার্বন sp3 সংক্রায়িত হয়, হাইব্রিডাইজড হবে, sp3 হাইব্রিডাইজড। তারপরে দ্বিতীয় শর্ত ছিল যে কার্বনের যে চারটা সিঙ্গেল বন্ড থাকবে এই চারটা সিঙ্গেল বন্ডে চারটা আলাদা আলাদা গ্রুপ বা অ্যাটম লেগে থাকবে। কথাটা বুঝতে পারছো? এটা ছিল কাইরাল কার্বনের শর্ত। তো এখানে প্রথমেই বারণ নষ্ট হয়ে যাচ্ছে শর্তটা, কারণ এটা sp3টা এই শর্তটাই মেনে চলছে না, অর্থাৎ কার্বন এখানে sp3 সংক্রায়িত নেই। এবার এই যে প্রান্ত কার্বন আছে, ইন্ড কার্বন দুটো, ঠিক আছে, ইন্ড কার্বন দুটো, ইন্ড পয়েন্টে যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনের দুটো করে বন্ড বেরিয়ে থাকবে। এবার এই দুটো বন্ড কিভাবে থাকছে এটা আমি বলছি। দেখো, ধরে নাও এটা একটা সরলরেখা, এটা অবশ্যই একটা সরলরেখায় থাকবে, বুঝতে পারছো কার্বনগুলো, যেহেতু মাঝখানে কার্বনটা sp হাইব্রিডাইজড কার্বন। তো sp হাইব্রিডাইজড কার্বনের সাথে যারা যুক্ত থাকে তারা একই সরলরেখায় থাকে, ডাইরেক্টলি যারা যুক্ত থাকে। ঠিক আছে, তো এই তিনটে কার্বন, একটা কার্বন এখানে, একটা কার্বন এখানে, একটা কার্বন এখানে, ধরে একটা সরলরেখায় আছে। এইবার এই কার্বনের দুটো এ আছে, দুটো বন্ড কি আছে তোমার বোর্ডের প্লেনে, লাইক এ আর বি আছে। ঠিক আছে, এ নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, আর একটা আছে কার্বন যার কার্বনের বন্ডটা এরকম আছে, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। ঠিক আছে, কিরকম ধরনের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও বললাম এটা কার্বন তিনটে কার্বন আছে। ঠিক আছে, তো তিনটে কার্বনে কি হচ্ছে, একটা উঁচু এইভাবে আছে আর একটা হচ্ছে এইভাবে আছে। কথাটা বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? তার মানে কি হচ্ছে, দেখো এই যে এটা একটা পিছনে একটা সামনে, এ সমান এটা উপরে আর এটা নিচে, এইভাবে, দ্যাট ইজ দেখো দেখতে লাগবে একটা ক্রস করে আছে। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো ক্রস করে আছে, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবে যদি থাকে তবে অবশ্যই এ নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, এখানেও দেখো সেম গ্রুপ থাকে, তাহলে এইভাবেই যদি থাকে তাহলে এটা অনেকটা দেখতে এরকমই মনে হবে, এ বি এ
বি, বাট একটা ডিস্টেন্সে থাকবে, ফার ডিস্টেন্সে। ঠিক আছে, এরকম যদি সিচুয়েশন থাকে, এখানে যা ইচ্ছা যে কোনো দুটো জিনিস বসাও, বাট মনে রাখবে এ আর এ সেম, বি আর বিও সেম। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যেটা নিতে পারি, তাহলে এ অবশ্যই মনে রাখবে অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এর যদি তুমি মিরর ইমেজ বের করো, সেটা যদি তুমি সুপার ইম্পোজ করার চেষ্টা করো, তো সেটা হবে না। কথাটা বুঝতে পারলে? তাহলে দেখো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমরা এই ধরনের একটা জিনিসের, কার্বন ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন। ধরো সিএল এইচ সিএল এইচ, এটাও নিতে পারো। তো এর যে কোনো কিছুই তুমি এই দুটোতে বসাতে পারো, শুধুমাত্র স্ট্রাকচারটা এরকম থাকতে হবে। তাহলে এটা একটা উদাহরণ যার কাইরাল কার্বন নেই, তাও সে অপটিক্যালি অ্যাক্টিভ। আর মেসো কম্পাউন্ড একটা উদাহরণ যার একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কথা বোঝা গেল? তাহলে এটা তোমাদের বোঝা গেল জিনিসটা, যে অপটিক্যালি অ্যাক্টিভ কারা হয় এবং কারা হয় না। এবার আমরা আসি অপটিক্যালি অ্যাক্টিভের ম্যাটারে। দেখো, দেখা গেল ধরো এ একটা কম্পাউন্ড আছে, এ কি করছে, প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ কি করছে, রোটেট করাচ্ছে। ক্লকওয়াইজ রোটেট, দ্যাট ইজ রাইট রোটেট, ডেক্সট্রো রোটেটারি। ঠিক আছে, রাইটের দিকে যদি, ডান দিকে যদি বা রাইট সাইডে যদি রোটেট করায় বা ক্লকওয়াইজ রোটেট করায়, তাহলে সেটাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি। আর এটাকে ডিনোট করার জন্য যে এর ডান দিকে ঘুরায়, এর নামের আগে স্মল ডি কিংবা প্লাস লিখি। সাপোজ ধরো প্লাস টার্টারিক অ্যাসিড বা ডি টার্টারিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো এই ধরনের জিনিস কি হচ্ছে, এই ঘটনাটা যখন দেখতে পাচ্ছি মানে কি, ডি হচ্ছে কি ডেক্সট্রো রোটেটারি, যেটা হচ্ছে আলোকে কি করছে, প্লেন পোলারাইজ লাইটকে কি করছে, ডান দিকে ঘোরাচ্ছে, দ্যাট ইজ ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, করাচ্ছে। তো ক্লকওয়াইজ রোটেশন যদি করাই, ডেক্সট্রো রোটেটরি বলি। তো এটাকে ডিনোট করার জন্য আমরা নামের আগে স্মল ডি ড্যাশ ডি কিংবা অর ব্র্যাকেটের মধ্যে প্লাস দিয়ে ড্যাশ দিয়ে, অর্থাৎ নামের আগে ডি দি কিংবা নামের আগে প্লাস চার্জ দিই। ঠিক আছে, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, ঠিক আছে, তাহলে একে বলা হয় ল্যাভো রোটেটরি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা নামের আগে এল ইউজ করি, স্মল এল, কিংবা ব্র্যাকেটের মধ্যে মাইনাস চার্জ, মাইনাস দিই। ঠিক আছে, তো এই চার্জ, এটা কিন্তু মাইনাস প্লাস চার্জ নয়, এর একটা রোটেশনের দিক বলছে। তো আমরা লিখতে পারি এখানে ল্যাকটিক অ্যাসিডও লিখতে পারি, যদি সাপোজ এখানে ল্যাকটিক অ্যাসিড আছে আমাদের কাছে, তো ল্যাকটিক অ্যাসিড মাইনাস ল্যাকটিক অ্যাসিড বা এল ল্যাকটিক অ্যাসিড বা এল টার্টারিক অ্যাসিডও লিখতে পারো, যদি টার্টারিক অ্যাসিডটা বাম দিকে লাইটকে ঘোরায়। কথাটা বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা।
তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ সম্পর্কে আমরা বুঝে নিলাম, প্লাস কোনটাকে বলছি, মাইনাস কোনটাকে বলছি, স্মল ডি কোনটাকে বলছি, স্মল এল কোনটাকে বলছি। তো দেখো এই স্মল ডি স্মল এল এগুলো সব হয়ে গেল। এবার আমরা আসি কিছুতে। ধরো এটা একটা যৌগ আছে, ঠিক আছে? এর যখন তুমি মিরর ইমেজ নেবে, সাপোজ এ প্লাস, অর্থাৎ বা ডিও বলতে পারো, অর্থাৎ লাইটকে ডান দিকে ঘোরাই বা ক্লকওয়াইজ রোটেট করে, সাপোজ করে নাও। তাহলে এর মিরর ইমেজ যেটা পাবো সেটা কি পাবো? আমি এটা লাইটের জন্য বোধহয় তোমরা দেখতে পাচ্ছ না, তো একটু ছোট করে এই সাইডে আঁকছি। না দেখতে পাচ্ছ? ধরো এটা COOH আছে, এটা OH আছে, এটা CH3 আছে, এটা H আছে। এর পাশে আমরা কি লাগালাম? একটা আয়না লাগালাম, মিরর লাগালাম। মিরর রাখার পরে যে মিরর ইমেজটা পাবো সেটা এরকম হবে, COOH CH3 OH H। তো এ যদি ডান দিকে আলোকে ঘোরায় তাহলে এর যে মিরর ইমেজ পাবো সে অবশ্যই আলোকে বাম দিকে রোটেট করাবে। তো এদের মধ্যে এই যে অপটিক্যাল আইসোমার, এটা এবার আসলাম আমরা যে এদের মধ্যে অপটিক্যাল আইসোমারিজম কি। এদের মধ্যে অপটিক্যাল আইসোমার যে এরা একে অপরের দেখো সব গ্রুপ সব কিছু সেম আছে, বাট 3 ডাইমেনশন অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে। এই কারণে এরা অবশ্যই আবার গঠন স্ট্রাকচার 3D স্ট্রাকচার আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ অপটিক্যালের প্রতি বিহেভিয়ার আলাদা হয়ে যাচ্ছে। একজন ডান দিকে রোটেট করছে তো একজন বাম দিকে রোটেট করছে, কিন্তু এদের যে মলিকুলার ফর্মুলা সেটা সেম। এই কারণে এরা একে অপরের আইসোমার, অপটিক্যাল আইসোমার। কেন অপটিক্যাল আইসোমার? যেহেতু এরা অপটিক্যালি বিহেভিয়ারটা আলাদা। এই কারণে আর এদের নাম হচ্ছে, এদেরকে বলা হয় এনানসিওমার। অপটিক্যাল আইসোমারের এটা নাম হয় এনানসিওমার। অর্থাৎ একে অপরের যদি মিরর ইমেজ হয়, অপটিক্যাল অ্যাক্টিভ আছে এবং তার মিরর ইমেজ আরেকজন যে অপটিক্যালি অ্যাক্টিভ, এরা দুজন তখন একে অপরের এনানসিওমার। কথা বুঝতে পারলে? তো এটা একটা অপটিক্যাল আইসোমারের আইসোমার পেলাম, এনানসিওমার। ঠিক আছে? এবার খুব সোজা, এবার ইজিলি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে? ক্লিয়ার? ভেরি নাইস। ধরো আর একটা আলোচনা করছি। ধর এরকম কোনো যৌগ আছে, ঠিক আছে? এটা এটাও এটাও কাইরাল, মাঝখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তো এর অপটিক্যালি অ্যাক্টিভ। সাপোজ এ মাইনাস বা প্লাস যে কোনো একটা কিছু ধরে নাও যে কোনো একটা সাইডে আলোকে ঘোরানো হয়। যদি প্লাস হয় তো মানে ডান দিকে যদি ঘোরানো হয় তো প্লাস লিখে রাখলাম। তো এর মিরর ইমেজ নিচ্ছি, মিরর ইমেজ আঁকতে পারছো তোমরা এবার? তো জাস্ট একটু যেখানে একটু আলোর প্রভাব পড়ছে দেখতে পাচ্ছ না, একটু অ্যাডজাস্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি না হয় তো আমাকে জানাবে, না বুঝতে পারলে। দেখো এটা OH, তাহলে এদিকেও হবে OH। মিররের কাছে OH আছে তো কাছে OH হবে, মিররের কাছে ব্রোমিন আছে তো ব্রোমিন হবে। দূরে হাইড্রোজেনগুলো আছে তো দূরে হাইড্রোজেনগুলো আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে? এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই হাইড্রোজেনটা
এখানে আছে, ঠিক আছে, এই হাইড্রোজেনটা এখানে আছে, এই C+H এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এ কি করবে, অবশ্যই মাইনাস, অর্থাৎ উল্টো দিকে রোটেট করবে। যদি এ মাইনাস হয় তাহলে প্লাস হবে, যদি এ প্লাস হয় তাহলে মাইনাস হবে। অর্থাৎ যদি এ ডি হয় তাহলে স্মল এল হবে, আর এই যদি স্মল এল হয় তাহলে স্মল ডি হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে একে অপরের অপোজিট। এটা তো বললামই একটু আগে একে অপরের এনান্সিওমার, ক্লিয়ার? কিন্তু ধরো আমি আর একটা ছবি আঁকছি, COOH CH3 HOH ব্রোমিন H, এটা দেখতে পাচ্ছ? দেখো ভালো করে, ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম, সুবিধা হবে। আচ্ছা, এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, আর এটা কি 3 নম্বর, তো দেখো 1 আর 2 তে একে অপরের মিরর ইমেজ, দ্যাট ইজ এরা একে অপরের এনান্সিওমার, ক্লিয়ার? এরা একে অপরের এনান্সিওমার। কিন্তু এর আর এর তো মিরর ইমেজ না, ভালো করে দেখো তো, মিরর ইমেজ না, মিরর ইমেজ নয়, কারণ এর মিরর ইমেজ এরকম হবে, এরকম হবে তো নাই, OH OH আর H একদিকে হয়ে গেছে, তো একদম পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায় নাকি মিরর ইমেজে? না, হয় না। কিন্তু এর আর মলিকুলার ফর্মুলা আর এর মলিকুলার ফর্মুলা আবার একই। কথাটা বুঝতে পারছো তো? এর মলিকুলার ফর্মুলা আর এর মলিকুলার ফর্মুলা সেম, ক্লিয়ার? আচ্ছা, তো এর মলিকুলার ফর্মুলা সেম হচ্ছে, কিন্তু এর একে অপরের মিরর ইমেজ নয়। এ অপটিক্যালি অ্যাক্টিভ, এও অপটিক্যালি অ্যাক্টিভ, যখন দেখা যাচ্ছে তাহলে এদের মধ্যে নিশ্চয়ই একটা অপটিক্যাল আইসোমার থাকবে, যেমন এরা থাকছে এনান্সিওমার, ঠিক আছে? ঠিক তেমনি এর আর এর বা 2 আর 3 বা 1 আর 3 যারই সাথে বলো 1 আর 3 এর সাথে সম্পর্ক হচ্ছে ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। এর 2 এর সাথে 3 এরও সম্পর্ক তাই, ডায়াস্টেরিওমার, অর্থাৎ 1 3 অ্যান্ড 2 3, ঠিক আছে? এবার স্যার এ যদি ডি দেয় তাহলে এ কি দিবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝবেন, এখানে প্রত্যেকটা কাইরাল কার্বন, তাই না? তো দেখো বুঝবে ব্যাপারটা, এ যদি, আমি ওখানে তোমাকে বোঝানোর জন্য একটা ফাইনাল একটাই দিয়েছিলাম, একটু ডিটেলসে বলি। এই কার্বনটার একটা আলাদা রোটেশন হবে, এই কার্বনটার আলাদা হবে, এই কার্বনটার যা হবে এই কার্বনটার তার অপোজিট হবে, আবার এই কার্বনটার যা হবে এই কার্বনটার অপোজিট হবে। সাপোজ এই যদি ডি হয় আর এই যদি এল হয়, ঠিক আছে, তাহলে এটা এল হবে, এটা ডি হবে। তো ভালো করে দেখো, এটা আর এটা সেম, তার মানে এটা এল, কিন্তু এটা আর এটা আলাদা, ডি। কথা বুঝতে, সরি, এটাও এল। কথা বুঝতে পারছো? তো দেখো এদের এনান্সিওমারে দেখো দুটো কার্বনেরই বা যতটা কাইরাল কার্বন আছে সবারই কিন্তু কি দাঁড়াচ্ছে, অপটিক্যাল যে বিহেভিয়ারটা, ঘোরানোর ব্যাপারটা, সেটা পুরোপুরি দুজনেরই বা যতজন কাইরাল কার্বন থাকবে সবারই আলাদা হয়ে যাবে, একদম অপোজিট এনান্সিওমারের ক্ষেত্রে। কথাটা বুঝে গেল? আর ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে 1 বা 2 সমস্ত কার্বনের সেম, সরি, অপোজিট হবে না। একটা কার্বনের বা দুটো কার্বনের যেটা কনফিগারেশন চেঞ্জ থাকবে, দেখো 3D অ্যারেঞ্জমেন্টটা আলাদা, তার সাথেই দেখো আলাদা আলাদা অ্যাক্টিভিটি আসছে অপটিক্যালে, ঠিক আছে? যেমন এর ওইচ এদিকে, এর এদিকে, তো এটা ডি দিচ্ছে, তো এটা এল দিচ্ছে। আবার এই দুটো সেম, এটা দেখো সেম আছে তাই এটা এল দিচ্ছে, সেমই দিচ্ছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আবার এর সাথে যদি এর কম্পেয়ার করো, তো এটা আর এটা সেম তাই একই দিচ্ছে এল, কিন্তু এটা আর নিচেরটা আলাদা, তাই না? এটা আলাদা দিচ্ছে। জাস্ট একটা বা দুটো কার্বনের হেল্প, সম্পূর্ণ কার্বনটারই কিন্তু হেরফের হচ্ছে না, কিন্তু একটা বা দুটো কার্বনের হেরফের হচ্ছে। তো এটাই কি হচ্ছে ডায়াস্টেরিওমার, অর্থাৎ এরাও কিন্তু অপটিক্যালি আলাদা দেখাচ্ছে। কিন্তু কথাটা বুঝে গেলে তো? দেখো আলাদা কি দেখাচ্ছে, এখানে দুটো কার্বনই ডিএল, একটা কার্বন ডি একটা কার্বনের, আর এখানে দুটো সেম দুটো কার্বনই একদম অপোজিট হয়ে গেছে, দুটোই চেঞ্জ বিহেভিয়ার দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে এর দেখো, তাহলে এর এটা আর এটা
বিহেভিয়ার চেঞ্জ দেখাচ্ছে, বাট এটা সেম দেখাচ্ছে। তার মানে পুরোপুরি তো সম্পূর্ণ সেম হচ্ছে না এর সাথে, তার মানে অপটিক্যাল বিহেভিয়ার তো সম্পূর্ণ সেম হচ্ছে না। ক্লিয়ার? মলিকুলার ফর্মুলা কি, অপটিক্যালের প্রতি বিহেভিয়ার সম্পূর্ণ সেম নয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে বিহেভিয়ার, তাহলে আমরা বলতেই পারি অপটিক্যাল আলাদা, অপটিক্যাল বিহেভিয়ার আলাদা। তো অপটিক্যাল বিহেভিয়ার আলাদা, কিন্তু এদের মলিকুলার ফর্মুলা সেম, আবার এরা একে অপরের মিরার ইমেজও নেই, তার মানে এরা হচ্ছে ডায়াস্টোরিমার। কথাটা বুঝতে পারছো? এর ক্ষেত্রেও সেম। ক্লিয়ার? এটা সেম, বাট এটা আলাদা, ঠিক আছে? কিন্তু এরা একে অপরের মিরার ইমেজ নাই, অথচ অপটিক্যালি বিহেভিয়ার আলাদা আলাদা দিচ্ছে, আবার এদের মলিকুলার ফর্মুলা সেম। মিরার ইমেজ নাই, অপটিক্যাল বিহেভিয়ার আলাদা, মলিকুলার ফর্মুলা সেম, অবভিয়াসলি ডায়াস্টোরিমার। ঠিক আছে? ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে ডায়াস্টোরিমার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দু রকম আইসোমার পেলাম অপটিক্যালি, একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে ডায়াস্টোরিমার। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তোমাকে আর একটা কথা বলি তোমাদের, এরা একে অপরের কি বলেছিলাম? এনানসিওমার, ঠিক আছে? এবার দুটো এনানসিওমারকে একটা মিশ্রণ সম্পর্কে বলছি। হ্যাঁ, দুটো এনানসিওমারকে সাপোজ তুমি সেম মলিকুলার ওয়েট অনুসারে মিশিয়ে দিলে, অর্থাৎ দুজনের সেম পরিমাণ নিলে, ধরে নিলে এটা 50 গ্রাম নিলাম, এটা সাপোজ ধরে নাও 50 গ্রাম নিচ্ছে, মলিকুলার ওয়েট জিনিস সেম নিচ্ছে, মানে 50% এটা নিচ্ছ, 50% এটা নিচ্ছে একটা মিশ্রণের। তাহলে এদের সমান সমান পরিমাণ নেওয়ার ফলে দেখো এরা কি আছে, একে অপরে একদম উল্টো বিহেভিয়ার করছে আলোর প্রতি, তাই না? তো এই যে মিক্সচারটা পাবো, দুজনেই দুটো এনানসিওমারকে সমাণবিক পরিমাণ, অর্থাৎ সেম মলিকুলার কোয়ান্টিটি, যদি, ঠিক আছে, সেম মলিকুলার কোয়ান্টিটিতে যদি দুজনকে নেওয়া হয়, মিশানো হয় এনানসিওমারকে, দুটো এনানসিওমারকে, ক্লিয়ার তো? এনানসিওমার মানে একে অপরের মিরার ইমেজ, তাহলে যে মিক্সচারটা পাবো, অবটেন মিক্সচার, ঠিক আছে, বা ইল্ড মিক্সচার যেটা হবে, সেটা মিক্সচারকে বলা হয় রেসেমিক মিক্সচার। রেসেমিক মিক্সচার, ঠিক আছে? তার রেসেমিক মিক্সচার কি? সম আণবিক বা সেম মলিকুলার কোয়ান্টিটিতে যদি দুটো এনানসিওমারকে মেশানো হয়, মিক্সচার করা হয়, তাহলে যে মিক্সড করা হয়, তাহলে যে মিক্সচারটা পাবো সেটাকে আমরা বলবো রেসেমিক মিশ্রণ। ক্লিয়ার? আচ্ছা, তুমি বলো রেসেমিক মিশ্রণ কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে? মানে রেসেমিক মিক্সচার কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এক্স্যাক্টলি, গুড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। রেসেমিক মিক্সচার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কে রেসেমিক মিক্সচার। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বুঝতে পারছো? দুজনের পরিমাণ সেম। দেখো এ ডি দিচ্ছে, ডান দিকে যতটা ঘোরাচ্ছে সেম সেম গ্রুপ আছে, সুতরাং বাম দিকে এ ঘোরাচ্ছে, তো বাম দিকে ঘোরাচ্ছে, আবার এই ডান দিকে ঘোরাচ্ছে, সেম পরিমাণে ঘোরাবে, যার ফলে নিউট্রালাইজড, সেম সেম গ্রুপ একে অপরের অপোজিট দিকে ঘোরাচ্ছে, তো এই ঘূর্ণনটা নিউট্রালাইজড। এটা দেখো এল বাম দিকে ঘোরাচ্ছে, এ কী করবে, ডান দিকে ঘোরাবে, তাহলে এটাও একে অপরের নিউট্রালাইজড। তাহলে নিট কোনো রোটেশন রেজাল্ট পাবো কি? না, অর্থাৎ একে অপরের নিউট্রাল করে দিচ্ছে, যেহেতু একে অপরের একেবারেই অপোজিট ক্যারেক্টার দেখাচ্ছে। ক্লিয়ার? সেই কারণে রেসেমিক মিক্সচার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, কারণ এখানে এনানসিওমারকে মিক্স করা হয় ইকুয়াল কোয়ান্টিটিতে। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার? চলো তাহলে অপটিক্যাল আইসোমারিজম শেষ।
ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপে।